আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্প পোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। দর্শক, গতকালকে এই সব বলেছেন শুভেন্দু অধিকারী। গতকাল রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উনি, এবং সঙ্গে আরো এমএলএ ছিলেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তারাই মূলত ছিলেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, অ্যাডমিশন বিশেষ করে, কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, এখনো অ্যাডমিশনের সমস্যা। তারপরে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হচ্ছে না। তো হচ্ছেটা কি? উচ্চ মাধ্যমিক মানে স্বপ্ন, এরপর মানে জীবনের স্বপ্ন, মানে জীবনটা কোন দিকে যাবে তার একটা ডিরেকশন আসে উচ্চ মাধ্যমিকের পরে। তো হঠাৎ সব থমকে গেছে। কবে রেজাল্ট আউট হয়েছে, ভর্তি হচ্ছে না, জয়েন্টের উপরে মানে নির্ভর করে ওই ছাত্র বা ওই ছাত্রী কোন দিকে যাবেন, তার রেজাল্ট আউট হচ্ছে না। এদিকে অন্যান্য রাজ্যে সব চলছে তাদের মতো করে। আবার এখানে এইগুলো সব মানে ভর্তি করা হচ্ছে না, কিন্তু বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সব ওপেন করে রাখা হয়েছে। ফলে অনেকে মানে এদিকে অন্ধকার দেখে ওদিকে চলে যাচ্ছেন। ওদিকে যাচ্ছেন মানে ওদিকের যাদের কারবার, তাদের ফায়দা উঠছে, কোটি কোটি টাকা তারা সেখানে লুটছেন। জানি না তার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা, যে এদিকে বন্ধ রাখবো, ওদিকে খোলা, তোমরা লুটে নাও, কিছু দিও, এরকম হতে পারে। আর তার সঙ্গে আরেকটা কারণ, একাধিক কারণ থাকে, তো আরেকটা কারণ মানে যে জন্য আটকে রয়েছে বলে বলা হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি জট। এখানকার সরকার মুসলিম কমিউনিটির কিছু সেকশনকে জোর করে এই ওবিসির মধ্যে ঢুকিয়েছিল। সেটা নিয়ে মামলা হয়েছিল, আপনারা জানেন। আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবার কারসাজি করা হয়েছিল। তো এই নিয়ে একটা আইনি জটও রয়েছে। এখন যেহেতু ওবিসির ব্যাপারে মামলা, এবার এদিকে ওবিসির যে সংরক্ষণ, তার ভিত্তিতে রেজাল্ট আউট হয় বা অ্যাডমিশন ব্যাপার স্যাপার থাকে, তো সব আটকে গেছে। মানে এদিকের মানে ফয়সালা হয়নি ওবিসির ব্যাপারটা। ফলে মানে যে সংরক্ষণ ভিত্তিক যেসব রেজাল্ট হয় বা অ্যাডমিশন, সেগুলো মানে করা যাচ্ছে না বা করছে না।
যে আগে যা নিয়ম আছে সেই নিয়মে অ্যাডমিশনটা করে দিয়ে এদিকে মামলা হচ্ছে, মামলার নিষ্পত্তি হলে পরে দেখা যাবে, ওটা না। উনি ওইগুলোকে ঢুকিয়ে তারপরে উনি যা করার করবেন, কারণ ওনার অন্য ভাবনা আছে না, ওগুলো না ঢুকলে তাহলে এই যে আমরা ফলাও করে বলছিলাম এত 90 কত কত পার্সেন্ট বলা হয় মুসলিম কমিউনিটি, 97 না 95 কি একটা বলেন, এত পার্সেন্টকে ওবিসি করে দিয়েছে, করে একবার ধন্য করে দিয়েছেন। আমি তো বলি ওবিসি যে করা হয় তাদের লাভটাই বা কি হয়? ওবিসি ওবিসি করে, এই যে ওবিসি করে দিয়েছি কি হয়? ওবিসি করে সার্টিফিকেট নিয়ে কি বাড়িতে ধুয়ে খাবেন নাকি? ধুয়ে খাচ্ছেন কি? সুযোগ সুবিধাটা কি পেয়েছেন? ওই একই এতে মানে মাথা গোজাগুজি করে। যাই হোক দর্শক, তো উনি এটাকে নিয়ে সস্তা রাজনীতি করেন, তো তো সেই জন্য এরকম জট পাকিয়ে রেখে দিয়েছেন, সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান কি করে হবে? আইনগত ভাবে তো, মানে আইনি ভাবে তো হচ্ছে না তো। এই যে কেন আটকে গেল? যে সংখ্যক মানে সেকশনকে এই ওবিসির মধ্যে ঢোকানো হয়েছিল, সেটা নিয়ে আইনি জটে মানে আইনি আটকে গেল কেন? কলকাতা হাইকোর্ট এটাকে নাকচ কেন করেছিল? কারণ সিস্টেম মেনে হয়নি, নিয়ম মেনে হয়নি। যে কোনো বিষয় করতে গেলে কতগুলো ধারা আছে, সিস্টেম আছে, নিয়ম আছে, সেগুলোকে ফলো করে করতে হয়। ফলো করে করেননি, জোর করে, যেমন সব জোর করে থাকেন। ফলে এটা আটকে গেছিল, আবার নতুন করে কারসাজি। তো ফলে একটা জট পেকে রয়েছে, আর উনি মরিয়া ওটাকে প্রচারের ইস্যু হিসেবে কাজে লাগানোর জন্য। তো এর জেরে যেটা হচ্ছে, সবকিছু আটকে গেছে, অ্যাডমিশন হচ্ছে না। আমার আমার দর্শক মনে আছে, আমি নিজে যখন এইচএস পাস করেছি, এইচএস এর রেজাল্ট যেদিন আউট হয়েছে তার পরদিন আমি কলকাতা চলে গেছিলাম। মানে তখন তাই হতো, যেদিন রেজাল্ট আউট হতো পরদিন থেকে দেখতেন ফর্ম তোলা শুরু হয়ে গেছে। ফর্ম যেসব কলেজে যেখানে মানে ভর্তি হওয়ার ব্যাপার স্যাপার, সেখানে সব ক্রাইটেরিয়া দিয়ে দেখতাম কত নাম্বার পেলে কিসের, আপনি কোন সেকশনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে সব মানে কলেজের সাইডে। হয়তো দেখা গেছে এটাও, হয়তো সেদিন মানে পরদিন থেকে হয়তো ফর্ম দেওয়া হচ্ছে না, কিন্তু ক্রাইটেরিয়া ঠিক দিয়ে দেওয়া হতো। এখান থেকে মানে এত নাম্বার পেলে সায়েন্সের অমক ফিজিক্স বা কেমিস্ট্রি বা বাংলা ইংরেজি দিয়ে কবে থেকে দেওয়া হবে ফর্ম, সেটাও ওখানে লিখে দেওয়া হতো, বা অনেক জায়গায় দিয়ে দেওয়া হতো, পরদিন থেকে দেওয়া শুরু হয়ে যেত। মানে এতটাই বিষয়টা লিঙ্ক ছিল যে রেজাল্ট আউট হবে, তারপরে অ্যাডমিশন, মানে পর একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে পর ছেলেরা বসে থাকবে এরকম কোনো সুযোগ ছিল না। আর যারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে যারা অ্যাডমিশনে মানে যেত, মাঝে যে মানে রেজাল্টের ব্যাপার স্যাপার ছিল না, মাঝে 3 মাস গ্যাপ থাকতো, সেই সময় ছেলেমেয়েরা পড়াশোনা করতে শুরু করে দিত, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, মানে এইভাবে সব লিঙ্ক ছিল। আর উচ্চ মাধ্যমিকের পরেই পছন্দের সাবজেক্ট নিয়ে অনেকে পড়তে শুরু করে দিত। মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, মানে মানে একটা থাকে না, পরীক্ষা দিলে আমি কেমন কি কিসে কি রেজাল্ট করতে পারবো, তো আমি ওই সাবজেক্ট নিয়ে পড়বো মানে এইচএস এর পরে। তখন দেখবেন মানে রেজাল্ট আউট হয়নি, তার আগে থেকেই সব পড়াশোনা শুরু হয়ে যেত। আর এই তো রেজাল্ট আউটের পরেও দেখছি সব অ্যাডমিশন হচ্ছে না, মানে কিরকম অবস্থা! আমি তো বুঝতে পারছি যে ছেলে মেয়েদের কি মানসিক অবস্থা। আমাকে কেউ কেউ ফোন করে আহ যে কি দাদা কি হবে আমাদের। তো এরকম জট পেকে রয়েছে। আহ, জট কবে খুলবে, কিভাবে খুলবে, তারপর কি হবে কে জানে। কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল যেটা বলেছেন, খুব ভালো কথা বলেছেন, একটা হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এই হুঁশিয়ারি খুব মানে প্রয়োজনীয়, এবং এই হুঁশিয়ারি শিক্ষার স্বার্থে, জনস্বার্থে হুঁশিয়ারি। উনি বলেছেন যদি এ সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী সপ্তাহে আমরা সব বিকাশ ভবনে আসছি, ওখানে ধর্নাতে বসে থাকবো সারাদিন এবং মুখোশ খুলে দেবো আপনার। এবং বলেছেন কি, আমরা তো আছি, এমএলএ যারা আমরা আমরা তো আছি, আমাদের পলিটিক্যাল কর্মী তো থাকবেন, কিন্তু তার সঙ্গে শিক্ষাবিদরাও থাকবেন এবং গার্জেনরাও থাকবেন। ফলে এটা কিন্তু একটা বড় মুভমেন্ট হতে পারে, এবং এটা খুব প্রয়োজনীয় মুভমেন্ট। দেখুন, শুভেন্দু অধিকারীরা প্রত্যেকদিনই কিছু না কিছু বলছেন, মুখস্থ খুলছেনই, কিন্তু জনস্বার্থে এই যে একটা মানে কর্মসূচি সকলকে নিয়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি আমার মনে হয়েছে। এবং উনি হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু হুঁশিয়ারিটা একটা টাইম দিয়ে দিয়েছেন, যে তার মধ্যে যদি সমাধান করে দেন, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আমার আমার মুখোশ খোলার থেকেও যদি তার মধ্যে চাপে পড়ে আপনারা এই ওপেন করে দেন এইগুলোকে, তাহলে আমি ধন্য। আমার পলিটিক্যাল ক্যাম্পেইনের থেকেও এই যে একটা জনস্বার্থে কর্মসূচি ঘোষণা করা, খুব ভালো পদক্ষেপ। যে উনি মন থেকে চাইছেন যে এই সমস্যার সমাধানটা হোক, আগে অ্যাডমিশন, আগে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট, এগুলো আগে হোক, তারপর আমি আমার বলার জায়গায় অবশ্যই পরে আরো বলার সুযোগ পাবো। আমি কালকে নেমে যাচ্ছি না, আমি সুযোগ দিচ্ছি, মানে একটা চাপ তৈরি করা, নিজের যে হুঁশিয়ারির মাধ্যমে সরকার পক্ষের উপর একটা চাপ তৈরি করা, যে শোনো, না হলে বুঝবে ঠেলা, না হলে বুঝবে ঠেলা, আমি এখনই কালকেই নেমে যাচ্ছি না, 1 সপ্তাহ সময় দিচ্ছি। তো দেখা যাক এই চাপের ফলে যদি একটা সমাধান সূত্র বের করতে পারে বা করতে বাধ্য হয়, না হলে বুঝবে ঠেলা, সত্যি ঠেলা বুঝতে হবে। কারণ এটা যে মুভমেন্ট হবে, গার্জেনরাও থাকবেন, মানে একটা বিরাট সংখ্যায়, আপনারা জানেন 5 লক্ষ তো উনি বলছেনই, একটা বিরাট সংখ্যায় ছেলেমেয়েরা আজকে অন্ধকারে,
তাদের যারা গার্জেন আছেন, সংখ্যাটা তো বুঝতে পারছেন একটা বিরাট হচ্ছেই। তো সবাই মিলে যদি রাস্তাতে নামেন, অবস্থা খারাপ হয়ে যাবে। এবং যেসব যেসব কারণগুলো আছে সেগুলো তো ব্যাখ্যা করবেন, মানুষের মনেও সেগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। ফলে ভালো একটা চাপ কার্যত দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং এটা খুব জরুরি ছিল। আর আমি তো বলবো বিজেপি নানান হয়তো সেন্টিমেন্ট নিয়ে নানান সময় প্রোগ্রাম কর্মসূচি করছে, কিন্তু এই মানুষের স্বার্থে যেগুলো যেগুলো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে নিয়েও কিন্তু এইভাবেই রাস্তাতে নামাটা উচিত। কারণ এখানকার শাসকও দেখবেন অনেক 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 বিষয় না অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে করে এখানকার জ্বলন্ত ইস্যুগুলোর দিকে ফোকাস না থাকে, জ্বলন্ত ইস্যুগুলোকে নিয়ে যাতে পার্টিগুলো মুভমেন্ট না করতে পারে, অন্যদিকে ঘুরিয়ে দেয়। কোথায় পরিযায়ী শ্রমিক, কোথায় অমক ভিন রাজ্যের ব্যবসাবার, কোথায় হাই সুরসুরি বাংলা বাঙালি, এগুলো এটা করে কেন? কারণ এখানকার সমস্যাগুলো যাতে ফোকাস না হয়, এখানকার বিষয়ে যাতে মানুষ প্রতিবাদ না করার সুযোগ পান, বা সেদিকে মিডিয়ার নজর তারা না কাটতে পারে, মানে এগুলো করে। সুতরাং এই যে জ্বলন্ত ইস্যু, এগুলোকেও সামনে রেখে দেখবেন কত ইস্যু রয়েছে মানুষের স্বার্থ, যেখানে স্বার্থ জড়িত, মানুষকে যেখানে অবহেলা করা হচ্ছে, নানান সব জট পাখি রেখে দেওয়া হচ্ছে, সর্বনাশ করে দেওয়া হচ্ছে, এইগুলোর উপরেও কিন্তু কর্মসূচি গ্রহণ করাটা উচিত, যেটা গতকাল ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ। আমার ধারণা সমাধান করে দেওয়াটা উচিত এই সপ্তাহের মধ্যে, ওইসব সস্তার পলিটিক্সের বিষয়টা এড়িয়ে গিয়ে। যদি না করেন, এটা একটা মেজর ইস্যু হবে, এবং দেখবেন শুভেন্দু অধিকারী কি করেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর আজকে নজর রাখবেন, আজকে আমি একটু বেশি সংখ্যায় খবর করব, কারণ অনেকগুলো খবর দেখছি চেপে গেছে, গতকাল থেকে করা সম্ভব হয়নি। আর আরামবাগ টিভি নির্দিষ্ট সময়ে কোনো খবর দেবে না, যখন ভালো কিছু খবর পাবে আপলোড করে দেবে। ফলে সবসময় ফলো করবেন আরামবাগ টিভি, একবার করে সার্চ করবেন আরামবাগ টিভি নতুন কিছু দিল কিনা। শুধু নোটিফিকেশন যাবে তার জন্য অপেক্ষা করবেন না, যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারে। যাক দর্শক, বলবেন এই নিয়ে যেটা দেখলেন, এবং নজর রাখবেন আরামবাগ।